ওয়েলকাম লার্নার্স, তোমাদের সকলকে শুভ্র খান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা ফেব্রুয়ারি 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা আলোচনা করব। ঠিক আছে, আমরা অলরেডি জানুয়ারির যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা করেছি। আজকে আমরা ফেব্রুয়ারিরটা করব। দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, কোন দেশ অনকোসারসিয়াস নামক নির্মূল করার জন্য প্রথম আফ্রিকান দেশে পরিণত হয়েছে? অনকোসারসিয়াস হচ্ছে এক ধরনের রোগ। ঠিক আছে, অনকোসারসিয়াস হচ্ছে এক ধরনের রোগ, যেটা নির্মূল করা প্রথম দেশ হয়েছে আফ্রিকান দেশ। ঠিক আছে, কেনিয়া, লিবিয়া, আলজেরিয়া নাকি নাইজার? দেখো, উত্তরটা হচ্ছে নাইজার। নির্মূল বলতে কিরকম ভাবে, দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউএইচও প্রত্যেকটা দেশের বিভিন্ন রোগের একটা ডাটা সংগ্রহ করে। ঠিক আছে, কোনো একটা দেশে যদি কোনো একটা পার্টিকুলার রোগ 3 বছর ধরে একটাও না রোগী ধরা পড়ে, ঠিক আছে, কোনো একটা রোগ, ধরো জ্বর, যদি ভারতবর্ষে প্রতি 3 বছর একটা পেশেন্টেরও জ্বর না হয়, তাহলে বুঝতে হবে যে আমাদের দেশ থেকে জ্বর নামক যে রোগটা রয়েছে সেটা চলে গেছে। ঠিক একই রকম ভাবে অনকোসারসিয়াস এটাও একটা রোগ। ঠিক আছে, এই রোগটা 3 বছর ধরে নাইজারে, আফ্রিকার নাইজারে একটা পেশেন্টেরও হয়নি, এবং তখন ডাব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, কি করেছে, বলেছে যে নাইজার এই রোগটার থেকে মুক্ত বা এই রোগটা নির্মূল হয়ে গেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা। এরপর এই রোগটাতে কি হয়, দেখো, এই রোগটাতে মেনলি যেটা হয় সেটা হচ্ছে আমাদের চামড়াতে বা স্কিনে চুলকানি হয় এবং আমাদের চোখ নষ্ট হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ ছবিগুলো, এগুলো হচ্ছে অনকোসারসিয়াস নামক রোগের একটা লক্ষণ। আচ্ছা, অনকোসারসিয়াস যে রোগ, এটা কিসের মাধ্যমে হয়? এটা পরজীবীর কারণে হয়। ঠিক আছে, পরজীবী, পরজীবী দ্বারা সৃষ্ট একটি রোগ, এবং যে পরজীবীর জন্য হয় তার নাম হচ্ছে অনকোসার্কা ভলভুলাস। কি নাম? অনকোসার্কা ভলভুলাস। বিজ্ঞানে এই প্রশ্নটা আসতে পারে, বিভিন্ন রোগ, পরজীবী সৃষ্টি একটা রোগ হয়তো বলে দিল অনকোসারসিয়াস। ঠিক আছে, অনকোসারসিয়াস যে রোগটা, এটা কোন পরজীবীর কারণে সৃষ্টি, এরকম একটা প্রশ্ন কিন্তু আসতে পারে। ঠিক আছে, নেক্সট, কোন রাজ্য সরকার নগর উন্নয়নের জন্য স্যাটেলাইট টাউনশিপ প্রকল্প চালু করেছে? স্যাটেলাইট টাউনশিপ, ঠিক আছে, মহারাষ্ট্র, কর্ণাটক, উড়িষ্যা নাকি বিহার? এটা হচ্ছে কর্ণাটক সরকার। কর্ণাটকের রাজ্য সরকার কি করেছে, নগর উন্নয়নের জন্য স্যাটেলাইট টাউনশিপ প্রকল্প চালু করেছে। স্যাটেলাইট টাউনশিপ প্রকল্প চালু করার মেন উদ্দেশ্য হচ্ছে যে ভিড়, ঠিক আছে, কর্ণাটকের বেঙ্গালুরুতে প্রচুর জ্যাম হয়। ঠিক আছে, তো সেই জ্যাম থেকে মানুষকে রক্ষা করার জন্য, মানে যাতে জ্যামের মধ্যে মানুষ আটকে না পড়ে, বা এত যে জনবসতি বেড়ে যাচ্ছে সেটা যাতে না হয়, তার কারণেই এই স্যাটেলাইট টাউনশিপ প্রকল্পটা করেছে। ঠিক আছে, টু রিডিউস টু রিডিউস কনজেশন। ঠিক আছে, নেক্সট, 100টি অঞ্চলের কৃষকদের সহায়তা করার লক্ষ্যে সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে ঘোষিত প্রকল্পটির নাম কি? ঠিক আছে, কি বলছে, 100টি অঞ্চলের কৃষকদের সহায়তা করার লক্ষ্যে কেন্দ্রীয় বাজেটে ঘোষিত প্রকল্পটির নাম কি? প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা, রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা, পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা নাকি উপরের কোনোটিই নয়? ঠিক আছে, কিসের জন্য? 100টা অঞ্চলে কৃষকদের সহায়তা করার জন্য। আমাদের বাজেট তোমরা জানো প্রত্যেক বছর 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হয়। ঠিক আছে, প্রত্যেকটা নতুন বছরে 1 ফেব্রুয়ারি বাজেট পেশ হয়। তো এই বছর একটা নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে 100টি অঞ্চলের কৃষকদের হেল্প করার জন্য। ঠিক আছে, যার নাম হচ্ছে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা। ঠিক আছে, এবং আমাদের এই বছরের বাজেটে আরো কয়েকটা গুরুত্বপূর্ণ স্কিম এসেছিল, যেমন একটা হচ্ছে সক্ষম অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোষণ, সক্ষম অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোষণ
2.0 কিসের জন্য? এটা হচ্ছে আমাদের যে অঙ্গনওয়াড়িতে খিচুড়ি দেয় সকালবেলায়, তো এটার জন্য একটা। আর একটা হচ্ছে ভারতীয় ভাষা পুস্তক স্কিম। ভারতীয় ভারতীয় ভাষা পুস্তক স্কিম, এই দুটা প্রকল্প এই 2025-এর যে বাজেট সেখানে এসছে। তার মধ্যে ভারতীয় ভাষা পুস্তক স্কিমটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই স্কিমের মাধ্যমে প্রত্যেকটা বই আমাদের পড়াশোনার জন্য যেগুলো প্রয়োজন, ঠিক আছে, স্কুলের বা কলেজের প্রত্যেকটা বই, প্রত্যেকটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি, যত রকমের ভাষা আছে ভারতের 22টা ভাষা, সেই 22টা ভাষাতেই পাওয়া যাবে, ঠিক আছে, ভারতীয় ভাষা পুস্তক স্কিমের মাধ্যমে। নেক্সট, ছোট মডিউলার রিয়েক্টর উন্নয়নের জন্য সম্প্রতি ভারত সরকার ঘোষিত মিশনের নাম কি? এই মিশনগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মিশনের নাম কি? ছোট মডিউলার রিয়েক্টর, আত্মনির্ভর পারমাণবিক মিশন, গ্রিন এনার্জি নিউক্লিয়ার প্ল্যান, পারমাণবিক শক্তি মিশন, নাকি টেকসই পারমাণবিক শক্তি পরিকল্পনা? ছোট মডিউলার রিয়েক্টরের জন্য, ঠিক আছে, এটা হচ্ছে পারমাণবিক শক্তি মিশন। নেক্সট বলছে, খবরে দেখা গিয়েছিল সমুদ্রযান প্রকল্প কোন মন্ত্রণালয়ের অধীনে আসে? রিসেন্টলি নিউজে দেখা যাচ্ছিল সমুদ্রযান প্রকল্প, ঠিক আছে, এটা কোন মন্ত্রণালয়ের আন্ডারে আসছে? মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, নাকি মিনিস্ট্রি অফ ডিফেন্স? সমুদ্রযান, ঠিক আছে, সমুদ্রযান যে প্রকল্প, এটা হচ্ছে আমাদের সমুদ্রের মধ্যে গভীরে গিয়ে যে মাইনিং করা, ঠিক আছে, ফর ডিপ সি মাইনিং। কিসের জন্য? ফর ডিপ সি মাইনিং, তার জন্য এই প্রকল্পটা এসছে। এবং এই প্রকল্পটা এনেছিল কে? মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স, ঠিক আছে। এই মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের যিনি মন্ত্রী রয়েছেন তার নাম হচ্ছে ডক্টর জিতেন্দ্র সিং। কে রয়েছেন? ডক্টর জিতেন্দ্র সিং। আচ্ছা, এখান থেকে আরো একটা প্রকল্প আমাদের মনে রাখতে হবে, সেটা পশ্চিমবঙ্গের, সেটা হচ্ছে সমুদ্র সাথী। সমুদ্র সাথী, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের, ঠিক আছে। এটা কিসের জন্য? এটা মেনলি করা হয়েছে সমুদ্র সাথীটা যারা জেলে রয়েছে, সমুদ্রে মাছ ধরে, জেলেদের সুরক্ষার জন্য, ঠিক আছে, জেলেদের সুরক্ষার জন্য পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসছে সমুদ্র সাথী। আর একটা হচ্ছে সমুদ্র সেতু। সমুদ্র সেতু, এটা একটা অপারেশন কোভিডের সময় বিভিন্ন ব্যক্তিকে ভারতে ফিরিয়ে আনার জন্য, যারা ভারতীয়, তখন এই অপারেশনটা চালানো হয়েছিল সমুদ্র সেতু। নেক্সট, সম্প্রতি খবরে দেখা গেল ট্রপেক্স 25। এই ট্রপেক্স 25 কি? সম্প্রতি খবরে দেখা গিয়েছিল ট্রপেক্স 25, কিন্তু এই ট্রপেক্স 25টা কি? একটি মহাকাশ অনুসন্ধান মিশন, ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম দ্বিবার্ষিক সামুদ্রিক মহড়া, একটি দুর্যোগ ত্রাণ অভিযান, নাকি উপরের কোনোটিই নয়? ট্রপেক্স 25, দেখো ট্রপেক্স 25 হচ্ছে একটা ভারতীয় নেভির বা ভারতীয় যে নৌবাহিনী রয়েছে তাদের দ্বিবার্ষিক সামুদ্রিক মহড়া, প্রত্যেক 2 বছর অন্তর অন্তর করা হয়, ঠিক আছে। এবছর কোথায় করা হয়েছে? ইন্ডিয়ান ওশিয়ানে বা হিন্দ মহাসাগরে, ঠিক আছে। কিসের জন্য করা হয়? মানে ভারতের যারা নেভির রয়েছে তারা যুদ্ধটা ভুলে যাচ্ছে কিনা, এটা যাতে যুদ্ধ ভুলে না যায় তার জন্য এই সামুদ্রিক মহড়াটা করা হয়। কিসের জন্য? যাতে যুদ্ধটা না ভুলে যায়, ঠিক আছে, মনে রাখবে কিসের জন্য? যাতে যুদ্ধ না ভুলে যায়। ঠিক আছে। নেক্সট, সম্প্রতি প্রতিবেদন অনুসারে মোবাইল উৎপাদনে ভারতের বিশ্বব্যাপী র্যাঙ্কিং কত? মোবাইল উৎপাদনে, ঠিক আছে, বিশ্বব্যাপী র্যাঙ্কিং কত? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, নাকি ফোর্থ? বিশ্বে মোবাইল উৎপাদনে ভারতের র্যাঙ্কিং কত? তো দেখো এটা হচ্ছে সেকেন্ড।
বিশ্বব্যাপী মোবাইল উৎপাদনে ভারত হচ্ছে সেকেন্ড, ফার্স্ট কে রয়েছে চায়না, চীন রয়েছে প্রথম। ঠিক আছে, নেক্সট, ইসরো কোন ইনস্টিটিউটে ফিস্ট ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস অফ স্ট্রাকচার সফটওয়্যার তৈরি করেছে? কে করেছে? ইসরো করেছে। কোন ইনস্টিটিউটে ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস অফ স্ট্রাকচার তৈরি করেছে? আইআইটি কানপুর, আইআইটি বোম্বে, আইআইটি হায়দ্রাবাদ নাকি আইআইটি রুরকি? তো দেখো, এটা করেছে তোমার আইআইটি হায়দ্রাবাদ থেকে। ঠিক আছে, কিসের জন্য করা হয়েছে? যে স্যাটেলাইট বা যে মিসাইল গুলো কি করছে আমাদের, সরি, যে স্যাটেলাইট বা রকেট গুলো আমাদের অন্তরিক্ষে যাচ্ছে, সেগুলো স্ট্রাকচারটা কিরকম হচ্ছে বা স্ট্রাকচারের মজবুত কতটা, সেটা চেক করার জন্য, অ্যানালাইসিস করার জন্য, কত খরচ হচ্ছে, এইগুলো অ্যানালাইসিস করার জন্য একটা সফটওয়্যার তৈরি করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে ফাইনাইট এলিমেন্ট অ্যানালাইসিস অফ স্ট্রাকচার, যেটা ইসরো বানিয়েছে আইআইটি হায়দ্রাবাদের সহায়তায়। ঠিক আছে, নেক্সট, ডাঙ্কি রুট শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? ডাঙ্কি রুট একটি অবৈধ অভিবাসন পদ্ধতি, ভারত এবং রাশিয়ার মধ্যে একটি বাণিজ্য পথ, ভারতে একটি নতুন বিমান রুট, নাকি উপরের কোনোটি? এই নয়। ডাঙ্কি রুট একটা শাহরুখ খান সিনেমা বার করেছিল, ডাঙ্কি বলে সিনেমা, ঠিক আছে, সেখানে দেখা গিয়েছিল ডাঙ্কিটা কি। ডাঙ্কিটা হচ্ছে একটা দেশ থেকে অন্য কোনো দেশে যাওয়ার পদ্ধতি অনৈতিকভাবে, ঠিক আছে, অবৈধভাবে, একটি অবৈধ অভিবাসন পদ্ধতি। মানে কি, আমাদের একটা স্বাভাবিক নিয়ম কি, কোনো একটা দেশ যেতে গেলে, ধরো ভারত থেকে যদি আমরা আমেরিকা যাই, তাহলে আমাদের প্রথমত দরকার ভারতের পাসপোর্ট এবং আমেরিকার ভিসা। এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। কি, একটা হচ্ছে পাসপোর্ট আর একটা হচ্ছে ভিসা। কিন্তু তাহলে এটা হচ্ছে লিগাল পদ্ধতি, কিন্তু তুমি যদি ইললিগাল ভাবে যাও, ঠিক আছে, তখন তোমার পাসপোর্ট এবং ভিসা কোনোটাই প্রয়োজন নেই। তো এই যে ইললিগাল পদ্ধতিতে যাওয়া, এটা হচ্ছে অবৈধ অভিবাসন বা ইললিগাল ইমিগ্রেশন। যেটা রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমেরিকা থেকে প্রায় 300-রও বেশি মানুষকে, 300-রও বেশি মানে কি বলবো, ভারতীয়কে আমেরিকার থেকে ভারতে পাঠানো হয়েছে প্লেনের মাধ্যমে। কেন? তারা কি করেছিল, ডাঙ্কি রুটের মাধ্যমে প্রথমে মেক্সিকো গিয়েছিল এবং মেক্সিকো থেকে আমেরিকা গিয়েছিল। ঠিক আছে, আমেরিকা, তাদের কাছে ভিসা ছিল না, তারা অনৈতিক পদ্ধতিতে ভারত থেকে আমেরিকা গিয়েছিল এবং আমেরিকাতে ধরা পড়ার পর তারা কি করেছিল, ভারতে পৌঁছে দিয়েছিল ওই ব্যক্তিদেরকে, প্রায় 300 জনেরও বেশি। তার জন্য ডাঙ্কি রুট শব্দটা রিসেন্টলি চর্চায় এসেছে। নেক্সট, 2025 সালের ফেব্রুয়ারিতে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বায়ুসেনা দ্বারা পরিচালিত যৌথ বিমান মহড়ার নাম কি? কাদের মধ্যে? ভারতীয় সেনাবাহিনী বলতে ইন্ডিয়ান আর্মি এবং ভারতীয় বায়ুসেনা দ্বারা পরিচালিত যৌথ বিমান মহড়ার নাম কি? এক্সারসাইজ উইংড রেইডার, এক্সারসাইজ গগন শক্তি, এক্সারসাইজ যুদ্ধ অভ্যাস নাকি এক্সারসাইজ বায়ু শক্তি? কালকার মধ্যে? ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বায়ুসেনা, ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে যে যুদ্ধ মহড়াটা হয়েছে রিসেন্টলি, সেটা হচ্ছে উইংড রেইডার। ঠিক আছে, কি নাম? উইংড রেইডার। আচ্ছা, এক্সারসাইজ গগন শক্তি হচ্ছে তোমার ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা যুদ্ধ মহড়া। কার? এয়ারফোর্স। ঠিক আছে, যুদ্ধ অভ্যাসটা কাদের? এটা হচ্ছে ইন্ডিয়া এবং ইউএস এর, ইন্ডিয়া অ্যান্ড ইউএস এর আর্মি এক্সারসাইজ। এই দুটো দেশ একসাথে মিলে একটা আর্মি এক্সারসাইজ বা যুদ্ধ মহড়া করেছে ইন্ডিয়ান আর্মি, সেটা হচ্ছে ইন্ডিয়া এবং ইউএসএ। আর বায়ু শক্তি হচ্ছে এয়ার ফোর্সের একটা যুদ্ধ মহড়া, মানে প্র্যাকটিস আর কি। ঠিক আছে, নেক্সট, কুক দ্বীপপুঞ্জ যা সম্প্রতি খবরে দেখা গিয়েছিল কোন মহাসাগরে অবস্থিত? কুক দ্বীপপুঞ্জ দক্ষিণ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর নাকি আর্কটিক মহাসাগর? দেখো, কুক দ্বীপপুঞ্জ, এটা রিসেন্টলি খবরে আসার মেন কারণ হচ্ছে যে এখানে রয়েছে ওশেনিয়ার মধ্যে রয়েছে কুক দ্বীপপুঞ্জ। ঠিক আছে, একদম নিউজিল্যান্ডের কাছে এখানে রয়েছে নিউজিল্যান্ড। ঠিক আছে, তো কুক দ্বীপপুঞ্জ কি করেছে রিসেন্টলি? চায়নার সাথে হাত মেলাইছে। ঠিক আছে, যেহেতু কুক দ্বীপপুঞ্জ চায়নার সাথে একটা সম্পর্ক তৈরি করেছে, তার ফলে নিউজিল্যান্ডের সাথে কুক দ্বীপপুঞ্জের সম্পর্কটা খারাপ হচ্ছে। কারণ কি, কুক দ্বীপপুঞ্জ যদি চায়নাকে
হেল্প করে বা চায়নার হেল্প নেয়, তাহলে কি তারা স্বাভাবিকভাবে তাদের প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডের উপর একটা অ্যাটাক করার সম্ভাবনা রয়েছে। তার কারণে নিউজিল্যান্ড এবং কুক দ্বীপপুঞ্জের মধ্যে একটা টেনশন দেখা গিয়েছে, ঠিক আছে, তার জন্য রিসেন্টলি এটা খবরেও দেখা গিয়েছিল। তো কুক দ্বীপপুঞ্জ হচ্ছে তোমার ওশেনিয়ার মধ্যে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ, যেটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। ঠিক আছে, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে কিসের জন্য টেনশন দেখা দিয়েছিল? কারণ এরা চায়নার সাথে হাত মিলাইছে, আর চায়না জানো কিরকম দেশ। নেক্সট, কোন দিনটিকে মার্কিন রাষ্ট্রপতি গালফ অফ আমেরিকা ডে হিসাবে ঘোষণা করেছে? গালফ অফ আমেরিকা ডে, ফেব্রুয়ারি 8, ফেব্রুয়ারি 9, ফেব্রুয়ারি 10 নাকি ফেব্রুয়ারি 11? গালফ অফ আমেরিকা ডে। তো আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তিনি রিসেন্টলি কি করেছেন, যেটা গালফ অফ মেক্সিকো ছিল, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ ম্যাপে, এটা হচ্ছে আমেরিকা, আর আমেরিকার নিচে আছে মেক্সিকো, দুটো প্রতিবেশী দেশ। তো এইখানে যে সমুদ্র খাড়িটা ছিল, এই জায়গাটাকে বলা হতো গালফ অফ মেক্সিকো। কিন্তু আমেরিকা বলছে না, এটা এবার থেকে বলা হবে গালফ অফ আমেরিকা। ঠিক আছে, কারণ আমেরিকা তার মানে কি এটার উপর অধিকার বর্তাতে চাইছে। এতদিন মেক্সিকো বলা হতো, এখন বলা হবে আমেরিকা। ঠিক আছে, এবং ডোনাল্ড ট্রাম্প কি করেছিল, অ্যাপেল কোম্পানিকে একটা অর্ডার দিয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে তোমাদের ম্যাপের মধ্যে এই গালফ অফ মেক্সিকোটা হাটিয়ে গালফ অফ আমেরিকা করার জন্য। ঠিক আছে, কাকে অর্ডার দিয়েছে? অ্যাপেল কোম্পানি। ঠিক আছে, তো কোন দিনটাকে? ফেব্রুয়ারি 9, 9th ফেব্রুয়ারিকে বলা হয়েছে গালফ অফ আমেরিকা ডে। ঠিক আছে, নেক্সট, বিশ্বের বৃহত্তম ঝুমুর, ঠিক আছে, বিশ্বের বৃহত্তম ঝুমুর নৃত্যের আয়োজন কোন রাজ্য করেছে, যাকে ঝুমুরই বলা হয়? ঝুমুইরো, ঝুমুইরো। ঠিক আছে, কোন রাজ্য করেছে? ত্রিপুরা, সিকিম, আসাম, নাগাল্যান্ড। প্রথমত ঝুমুর, এই যে ঝুমুর ডান্স, এটা হচ্ছে তোমার ঝাড়খণ্ড আর পুরুলিয়া, মানে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এই দুটো জায়গার বিখ্যাত ডান্স হচ্ছে ঝুমুর। আসামের ডান্স কিন্তু ঝুমুর নয়, ঠিক আছে, আসামের হচ্ছে বিহু। কিন্তু বিশ্বের, গোটা পৃথিবীর সব থেকে বড় ঝুমুর ডান্সের যে আয়োজন, সেটা কোন রাজ্য করেছে? এটা হচ্ছে আসাম। আসাম করেছে রিসেন্টলি। ঠিক আছে, আসাম করেছে, এবং এখানে আসামে এই ডান্সটাকে বলা হচ্ছে ঝুমুরো। ঠিক আছে, ঝুমুরো। এরপর দেখো ত্রিপুরা, ত্রিপুরার যে ফোক ডান্স, ঝুমুর ঝাড়খণ্ড পুরুলিয়ার ফোক ডান্স বা লোকনৃত্য, ঠিক একই রকম ভাবে ত্রিপুরারও কিছু ফোক ডান্স রয়েছে, যেমন একটা হচ্ছে লেবাং, লেবাং। ঠিক আছে, তাছাড়া রয়েছে বোমানি, বোমানি। একটা হচ্ছে হোজাগিরি ডান্স। সিকিমে কি কি রয়েছে ডান্স? সিকিমে যেমন একটা হচ্ছে শেরপা ডান্স, তাছাড়া রয়েছে যেমন ঘাটু ডান্স, ঘাটু। তাছাড়া রয়েছে ছুফাট, এটা খুব গুরুত্বপূর্ণ, ছুফাট, পরীক্ষা অনেকবার এসছে। ছুফাট, সিঙ্গি ছাম। ঠিক আছে, আচ্ছা, আসামের একটা রয়েছে বিহু, তোমরা জানো। নাগাল্যান্ডের কি কি রয়েছে? বাটারফ্লাই ডান্স, বাটারফ্লাই ডান্স, কুকি ডান্স, আর একটা হচ্ছে মেলো ফিটা। এই তিনটে ডান্স হচ্ছে নাগাল্যান্ডের। ঠিক আছে, নেক্সট, কোন রাজ্য সরকার সম্প্রতি লক্ষ্মীসরাই জাদুঘর, লক্ষ্মীসরাই জাদুঘর উদ্বোধন করেছে? লক্ষ্মীসরাই জাদুঘর বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড না কে করেছে? লক্ষ্মীসরাই জাদুঘর। ঠিক আছে, তো সম্প্রতি লক্ষ্মীসরাই জাদুঘর উদ্বোধন করেছে কে? এটা করেছে তোমার বিহার। বিহার সম্প্রতি লক্ষ্মীসরাই জাদুঘর উদ্বোধন করেছে।
কিসের জন্য? বিভিন্ন ধরনের যে স্ট্যাচু রয়েছে প্রাচীনকালের, ঠিক আছে, তাছাড়া বিভিন্ন অভিলেখ বা তাছাড়া বিভিন্ন মাটির তৈরি জিনিস, ঠিক আছে। তোমরা জানো বিহারের হচ্ছে তোমার বিভিন্ন অভিলেখ, বিভিন্ন অভিলেখ, তারপর বৌদ্ধদের স্তূপ, বৌদ্ধ স্তূপ, প্রাচীন মাটির পাত্র, এইসব জিনিসগুলো রক্ষণাবেক্ষণের জন্য লক্ষ্মীসরাই জাদুঘরটা উদ্বোধন করেছে বিহার, ঠিক আছে। যদি বলা হয় ভারতের সব থেকে প্রাচীনতম, ঠিক আছে, ভারতের সব থেকে প্রাচীনতম জাদুঘর, ভারতের সব থেকে প্রাচীনতম কোনটা? এটা হচ্ছে দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। কি নাম? দ্য ইন্ডিয়ান মিউজিয়াম। দ্য ইন্ডিয়ান মিউজিয়াম কোথায় অবস্থিত? এটা কলকাতাতে, পশ্চিমবঙ্গে, ঠিক আছে। এটা বানানো হয়েছিল 1814 সালে, ঠিক আছে। কত সালে? 1814। ভারতের সব থেকে প্রাচীন, এবং এটাকে বানিয়েছিল এশিয়াটিক সোসাইটি। কে বানিয়েছিল? এশিয়াটিক সোসাইটি, ঠিক আছে। নেক্সট, 2025 সালের ফেব্রুয়ারিতে কোন দেশ প্রথম আফ্রিকান আরবান হিট সামিট আয়োজন করেছে? ঠিক আছে, প্রথম আফ্রিকান আরবান হিট সামিট আয়োজন করেছিল 2025-এর ফেব্রুয়ারিতে। আফ্রিকান আরবান হিট সামিট আয়োজন করার মূল উদ্দেশ্যটা আগে তোমাদেরকে বলে দিই। উদ্দেশ্য হচ্ছে কি, দিনকে দিন যে টেম্পারেচারটা বেড়ে চলেছে আফ্রিকার মধ্যে, ঠিক আছে, কি বেড়ে চলেছে? টেম্পারেচারটা বেড়ে চলেছে দিনকে দিন, সেইটাকে কন্ট্রোল করার জন্য একটা কি করবো সামিট আয়োজন করা হয়েছিল, যেটার নাম হয়েছে আফ্রিকান আরবান হিট সামিট। তো এটা কোথায় করা হয়েছিল? সিয়েরা লিওন, নাকি মিশর, নাকি নাইজেরিয়া, নাকি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ঠিক আছে। তো এই যে আফ্রিকান আরবান হিট, এটা আয়োজন করেছিল সিয়েরা লিওন। এটা হচ্ছে পশ্চিম আফ্রিকার মধ্যে অবস্থিত, ঠিক আছে। পশ্চিম আফ্রিকা, আফ্রিকার যে পশ্চিম দিক রয়েছে সেখানকার একটা দেশ হচ্ছে সিয়েরা লিওন। এখানেই এই আফ্রিকান আরবান হিট সামিট আয়োজন করা হয়, এবং এখানকার যে ক্যাপিটাল সিয়েরা লিওনের, সেটা হচ্ছে ফ্রি টাউন। ফ্রি টাউন, ঠিক আছে, সিয়েরা লিওনের ফ্রি টাউন। আচ্ছা, যদি বলা হয় এটা হচ্ছে ক্যাপিটাল, এখানকার প্রেসিডেন্টের নামও আসতে পারে। তো এখানকার প্রেসিডেন্টের নাম হচ্ছে জুলিয়াস মেডা, জুলিয়াস এম, ঠিক আছে। আর মিশরকে কি বলা হয়? নীল নদীর দান, নীল নদের দান। কোন দেশকে বলা হয়? মিশরকে বলা হয়। মিশরের কি বিখ্যাত? পিরামিড। তারপর হচ্ছে পিএম দাক্স স্কিম কোন মন্ত্রক চালু করেছে? পিএম দাক্স, মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, নাকি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার? পিএম দাক্স স্কিমটা কোন মন্ত্রণালয় চালু করেছে? তো দেখো পিএম দাক্স যে স্কিমটা রয়েছে, এটা চালু করেছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, ঠিক আছে। কিসের জন্য করেছে? মানে এইটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা ইয়াং রয়েছে, যুবক রয়েছে আমাদের দেশে, তাদেরকে স্বল্প মেয়াদী দক্ষতা প্রশিক্ষণ দিয়ে তাদের যে দক্ষতার স্তর সেটা বৃদ্ধি করা, ঠিক আছে। তাহলে কিসের জন্য স্বল্প মেয়াদী দক্ষতা? নোট করবে, যদি বলা হয় কারণটা কি, সেটা হচ্ছে স্বল্প মেয়াদী
দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে স্বল্পমেয়াদী দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে লক্ষ্যবস্তু যুবকদের দক্ষতার স্তর বৃদ্ধি করা। যুবকদের দক্ষতার স্তর বৃদ্ধি। বুঝতে পারছো? তার মানে কি, প্রথমত স্কিল ডেভেলপমেন্টের জন্য এটা করা হয়েছে। যারা ইয়াং জেনারেশন রয়েছে আমাদের দেশের, তাদের যে স্কিল ডেভেলপমেন্ট, এখনকার দিনে শুধুমাত্র নলেজ থাকলেই হবে না, তার সাথে দরকার হচ্ছে স্কিল যে কোনো বিষয়ে, ঠিক আছে? তো সেই স্কিলটা ডেভেলপ করার জন্য একটা শর্ট টার্ম প্রশিক্ষণ মানে দেওয়া হবে, ঠিক আছে, সরকারের তরফ থেকে। তো এটা শুরু করেছে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। এরপর দেখো, এই যে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট রয়েছে, তার মন্ত্রী কি রয়েছে? তার নাম হচ্ছে বীরেন্দ্র কুমার। কি নাম? বীরেন্দ্র কুমার। নেক্সট, কোন ব্যক্তিত্বের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর 13ই ফেব্রুয়ারি ভারতে জাতীয় নারী দিবস পালিত হয়? কোন ব্যক্তির জন্মবার্ষিকী উপলক্ষে? রানী লক্ষ্মীবাই, ইন্দিরা জ্ঞানী, কল্পনা চাওলা নাকি সরোজিনী নাইডু? কি জাতীয় নারী দিবস? রানী লক্ষ্মীবাই, যাকে কি বলা হয়? ঝাঁসির রানী বলা হয়, যার অরিজিনাল নাম হচ্ছে তোমার মণিকর্ণিকা তাম্বে, ঠিক আছে? তাকে নিয়ে একটা খুব সুন্দর কবিতাও ছিল, খুব লড়ি মর্দানি वो तो ঝাঁসি वाली রানী থी, ঠিক আছে? তো উত্তরটা রানী লক্ষ্মীবাই নয়, অবশ্যই উত্তরটা হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুর নাম আশা করি সকলেই জানো। তার জন্ম হচ্ছে 13ই ফেব্রুয়ারি এবং তার জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় নারী দিবস পালন করা হয়। তিনি, এই সরোজিনী নাইডু ছিল আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা, ফার্স্ট ভারতীয় মহিলা প্রেসিডেন্ট, ঠিক আছে? ন্যাশনাল কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট ছিল সরোজিনী নাইডু। কোন অধিবেশনে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন? 1925-এর কানপুর অধিবেশন, ঠিক আছে? সেখানে তিনি প্রেসিডেন্টের পদটা নিয়েছিলেন। এবং সরোজিনী নাইডু তিনি ভারতের প্রথম মহিলা গভর্নরও ছিলেন, ফার্স্ট ওমেন গভর্নর। কোন রাজ্যের? ইউপি, ঠিক আছে? একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, একজন কবি ছিলেন, কবিতাও লিখতেন। তার জন্য সরোজিনী নাইডুকে বলা হতো নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। কি বলা হতো? নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। ঠিক আছে? সরোজিনী নাইডুর লেখা কয়েকটা বই, যেমন একটা হচ্ছে দ্য গোল্ডেন থ্রিশোল্ড, ঠিক আছে? দ্য গোল্ডেন থ্রিশোল্ড খুব গুরুত্বপূর্ণ বুকস, পরীক্ষায় আসে। দ্য গোল্ডেন থ্রিশোল্ড। আর একটা হচ্ছে তোমার দ্য ব্রোকেন উইংস। এই দুটো বই পরীক্ষাতে আসে। আচ্ছা, রানী লক্ষ্মীবাই, ঝাঁসির রানী, 1857-র যে মহাবিদ্রোহ দেখা দিয়েছিল, সেখানে খুব গুরুত্বপূর্ণ অংশগ্রহণ মানে গুরুত্বপূর্ণ অবদান ছিল কার? ঝাঁসির রানী বা রানী লক্ষ্মীবাই। তার যে অরিজিনাল নাম সেটা পরীক্ষাতে আসে, একটা হচ্ছে কি নাম? মণিকর্ণিকা তাম্বে, মনে রাখবেন অরিজিনাল নামটা হচ্ছে মণিকর্ণিকা, মণিকর্ণিকা তাম্বে। তার নাম অনুসারে বারাণসীতে একটা ঘাট রয়েছে, মণিকর্ণিকা ঘাট, ঠিক আছে? কল্পনা চাওলা হচ্ছে প্রথম ভারতীয় অ্যাস্ট্রোনট যিনি অন্তরিক্ষে গিয়েছিলেন, ঠিক আছে? ফার্স্ট ভারতীয় মহিলা মহাকাশচারী, ঠিক আছে? নেক্সট, ব্রহ্মস এনজি ক্ষেপণাস্ত্র ভারত এবং কোন দেশ যৌথভাবে তৈরি করেছে? চীন, অস্ট্রেলিয়া, জাপান নাকি রাশিয়া? ব্রহ্মস মিসাইলটা কি? একটা হচ্ছে সুপারসনিক মিসাইল, ঠিক আছে? ব্রহ্মস মিসাইলটা হচ্ছে তোমার সুপারসনিক থেকে হাইপারসনিক মিসাইল।
সুপারসনিক থেকে হাইপার মিসাইল মানে কি, এই মিসাইলটা শব্দের গতির থেকেও স্পিডে যায়, ঠিক আছে, এবং অনেক দূর গিয়ে পড়ে লক্ষ্যবস্তুকে হিট করতে পারে ব্রহ্মস মিসাইল। মানে এইখানে বসে বসেই হয়তো চীনের উপর অ্যাটাক করা যাবে ব্রহ্মস মিসাইল দিয়ে, এবং ব্রহ্মসটা বর্তমান দিনের সব থেকে খতরনাক একটা মিসাইল, ঠিক আছে, ব্রহ্মস। তো ব্রহ্মস এনজি এটা এয়ারফোর্সের সাথে ব্যবহার করা হবে। এটা কোন দেশ বানিয়েছে? ভারত। এবং কোন দেশ? চীন, অস্ট্রেলিয়া, জাপান নাকি রাশিয়া? দেখো চীনের সাথে তো বানানো হবে না, স্বাভাবিক। তো এই যে ব্রহ্মস, এটা ভারত এবং রাশিয়া মিলে বানিয়েছে, ঠিক আছে, ব্রহ্মস এনজি। ব্রহ্মস এরোস্পেস ভারতে যেটা রয়েছে সেটা হচ্ছে ডিআরডিও, ভারতের হয়ে থাকে ডিআরডিও, এবং রাশিয়ার তরফ থেকে কে কে থাকে, তার নাম হচ্ছে এনপিও, ঠিক আছে, একটা ক্ষেপণাস্ত্র ব্রহ্মস মিসাইল। নেক্সট, 2025 সালের ফেব্রুয়ারিতে জোথাম নাপাট কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন? জোথাম নাপাট পাপুয়া নিউগিনি, ফিজি, ভানুয়াতু নাকি টোঙ্গা? ঠিক আছে, তার নাম কি বলছে? জোথাম নাপাট। এই যে ইনি জোথাম নাপাট কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন? দেখো সেটা হচ্ছে ভানুয়াতু। ভানুয়াতু দেশটা হচ্ছে ওশেনিয়া মহাদ্বীপের একটা দেশ, ভানুয়াতু, ঠিক আছে, এবং এখানকার ভানুয়াতুর যে রাজধানী ক্যাপিটাল সেটা হচ্ছে পোর্ট ভিলা, পোর্ট ভিলা, ঠিক আছে। নেক্সট, বলছে পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স রিপোর্ট অনুসারে কোন রাজ্য শীর্ষে রয়েছে, টপ করেছে ডিভলিউশন ইন্ডেক্স অফ পঞ্চায়েত, পঞ্চায়েত ব্যবস্থার? মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা। মানে কোন রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থাটা কতটা ভালো তার উপর একটা রিপোর্ট জারি করা হয়, ডিভলিউশন রিপোর্ট, ঠিক আছে। তো এখানে শীর্ষে কোন দেশটি, কোন রাজ্যটি রয়েছে, ঠিক আছে, তো এটা হচ্ছে কর্ণাটক। পঞ্চায়েত ডিভলিউশন রিপোর্টে টপে রয়েছে কর্ণাটক। এই রিপোর্টটা কে পাবলিশ করে? রিপোর্টটা পাবলিশ করে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ। কি করে? মিনিস্ট্রি অফ পঞ্চায়েত রাজ, ঠিক আছে। যদি বলা হয় এই রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের র্যাঙ্ক কত, সেটা হচ্ছে 9th। 1 নম্বরে রয়েছে তোমার কর্ণাটক, 9 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে। এরপর আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থা, এটা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের পলিটির থেকে আসে। পঞ্চায়েত ব্যবস্থা, ঠিক আছে, দেখো পঞ্চায়েত ব্যবস্থা প্রথম যে রাজ্যে চালু হয়েছিল 1951 সালে, সেটা হচ্ছে তোমার রাজস্থান, ঠিক আছে। তো পঞ্চায়েত ব্যবস্থাকে আমাদের সংবিধানে, প্রথমে তো পঞ্চায়েত ব্যবস্থা আমাদের সংবিধানের যে ডিপিএসপি রয়েছে সেখানে ছিল, কিন্তু ডিপিএসপি হচ্ছে কি একটা রাজ্য সরকারের ইচ্ছা মতো। তার জন্য একটা সংবিধান সংশোধন করা হয়, 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1992। এই সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে আমাদের 11 নম্বর যে শিডিউল রয়েছে সেখানে যুক্ত করা হয়, এবং তারপর আমাদের ভাগেও ছিল, ভাগ 9-এও কিন্তু পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। ভাগ 9 আমাদের সংবিধানের ভাগ 9, ঠিক আছে, 243 থেকে আর্টিকেল 243 ও। এবং এখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছিল। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা বলতে 3টা স্তর, একটা হচ্ছে ব্লক লেভেলে, ঠিক আছে, একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। ত্রিস্তরীয় মানে কি, দেখো 3টা স্তর, একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি যেটা ব্লক লেভেলে, আর একটা হচ্ছে জেলা, জেলা পরিষদ ডিস্ট্রিক্ট লেভেলে, ঠিক আছে। এটা হচ্ছে ত্রিস্তরীয় পঞ্চায়েত। কিন্তু এই যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, এটা আনার জন্য একটা সমিতির সিফারিশ বা পরামর্শ নেওয়া হয়েছিল, যেটা হচ্ছে বলবন্ত রায় মেহতা সমিতি। এটাও গুরুত্বপূর্ণ, বলবন্ত রায় মেহতা সমিতি। তাই যদি বলা হয় ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা শুরু করার জন্য যে কমিটির সিফারিশ নেওয়া হয়েছিল সেটা কোনটা, সেটা হচ্ছে বলবন্ত রায় মেহতা সমিতি। আর কত নাম্বার সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের
11 নম্বর অনুসূচিতে পঞ্চায়েত ব্যবস্থাকে যোগ করা হয়েছিল, সেটা হচ্ছে 73 নম্বর সংবিধান সংশোধন 1992। এই পরীক্ষাটা এই কোশ্চেনটা ক্লার্কশিপ পরীক্ষাতে এসেছিল। কোন উপজাতি সম্প্রতি আলি আই লিগাং উৎসব উদযাপন করেছে? কি নাম? আলি আই লিগাং। গাড়ো, খাসি, জান্তিয়া নাকি মিসিং? তো দেখো, এই যে আলি আই লিগাং উৎসব, এটা হচ্ছে আসামের একটা উৎসব, ঠিক আছে। এই আসামের একটা জনজাতি রয়েছে যার নাম হচ্ছে মিসিং জনজাতি। এই জনজাতির উৎসব হচ্ছে কি আলি আই লিগাং। এবং গাড়ো, খাসি, জান্তিয়া এটা হচ্ছে মেঘালয়ের জনজাতি, ঠিক আছে। গাড়ো, খাসি, জান্তিয়া। এই আসামের আরো কয়েকটা ফেস্টিভ্যাল খুব গুরুত্বপূর্ণ, যেমন একটা হচ্ছে বিহু। বিহু 3 প্রকার, মাঘ বিহু, কাতি বিহু, ঠিক আছে। একটা হচ্ছে মাজুলি ফেস্টিভ্যাল, একটা হচ্ছে তোমার মিদাম মেফি, এটা খুব গুরুত্বপূর্ণ। মিদাম মেফি, এটা হচ্ছে তোমার এসএসসি তে অনেকবার এসছে প্রশ্নটা, মিদাম মেফি। নেক্সট, কোন সংস্থা গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স রিপোর্ট প্রকাশ করেছে? গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স রিপোর্ট কে করেছে? বিশ্ব ব্যাংক, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড ব্যাংক, নাকি জাতিসংঘ, ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, নাকি সিডিআরআই, নাকি আইএমএফ? গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স রিপোর্ট। তো এটাকে পেশ করেছিল সিডিআরআই, কোয়ালিয়েশন ফর ডিজাস্টার রেসিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে। মানে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটা ঠিক কতটা শক্তিশালী, আমাদের এই যে ভূমিকম্প বা বিভিন্ন ধরনের সাইক্লোন থেকে কতটা রক্ষা পেতে পারে, সেই বিষয়ে একটা রিপোর্ট করেছিল কে? গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার রেজিলিয়েন্স রিপোর্ট। কে করেছিল? সিডিআরআই করেছিল, ঠিক আছে। এরপর ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে তোমার একটা ব্যাংক, গোটা বিশ্বের একটা ব্যাংক, যেটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। তারা কি করে? বিভিন্ন ধরনের রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে, ড্যাম বানানো, রাস্তা বানানোর ক্ষেত্রে বিভিন্ন দেশকে হেল্প করে, ঠিক আছে। তাহলে ওয়ার্ল্ড ব্যাংক, বা এটার আরো একটা নাম আছে আইবিআরডি, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। কি নাম? ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। এটা তোমার 1945 সালে 1945 স্থাপিত হয় এবং এটার হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি, ঠিক আছে। বিভিন্ন দেশকে বিভিন্ন রকম ভাবে হেল্প করে ওয়ার্ল্ড ব্যাংক। আরেকটা প্রশ্ন এখানে মনে রাখবে যে সিন্ধু জলসন্ধি, ঠিক আছে, ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা ওয়াটার ট্রিটি হয়েছিল, যেটা হচ্ছে ইন্দাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জলসন্ধি। এখানে মিডলম্যান হিসাবে কাজ করেছিল বিশ্ব ব্যাংক, ঠিক আছে। ইউএনও সম্পর্কে তো জানো, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, এটার স্থাপনা হয়েছিল তোমার 1945 সালে। এটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, ঠিক আছে। এটা নিয়ে আগেও অনেকবার আলোচনা করেছি। এরপর হচ্ছে আইএমএফ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। যে দেশের তোমার ইকোনমিক অবস্থা, অর্থনীতি একদম ভেঙে পড়ে, তারা আইএমএফ এর কাছে আসে লোন নেওয়ার জন্য। একদম শর্ট টার্ম লোন দেয় কে? আইএমএফ, ঠিক আছে। আইএমএফও 1945 সালে স্থাপিত হয় এবং এটির হেডকোয়ার্টার হচ্ছে তোমার ওয়াশিংটন ডিসিতে। নেক্সট, প্রতি বছর কোন দিনটিকে সামাজিক ন্যায় বিচার দিবস ওয়ার্ল্ড সোশ্যাল জাস্টিস ডে হিসাবে পালন করা হয়? সামাজিক ন্যায় বিচার ফেব্রুয়ারি 18, 19, 20, 21 কোন দিনটা? এটা হচ্ছে 20 ফেব্রুয়ারিকে কি হিসাবে ব্যবহার করা হয়? সোশ্যাল জাস্টিস ডে বা সামাজিক ন্যায় বিচার দিবস হিসাবে পালন করা হয়। দেখো, আমাদের যে সংবিধান, তার যে প্রস্তাবনা, প্রিএম্বেল, সেখানে জাস্টিসের কথা বলা হয়েছিল, জাস্টিস। তো প্রশ্ন আসে কত প্রকার জাস্টিসের কথা বলা হয়েছিল? সেটা হচ্ছে 3 প্রকার, ঠিক আছে। তিনটা কি কি? একটা হচ্ছে তোমার সোশ্যাল জাস্টিস,
এই প্রশ্নটার সাথে এই পয়েন্টগুলো কিন্তু রিলেভেন্ট, কারণ সোশ্যাল জাস্টিস ডে পরীক্ষা না এলেও আমাদের সংবিধানের যে জাস্টিসের কথা বলা হয়েছে সেটা অবশ্যই আসবে। একটা হচ্ছে সোশ্যাল জাস্টিস, একটা হচ্ছে ইকোনমিক্যাল জাস্টিস, আর একটা হচ্ছে পলিটিক্যাল। ঠিক আছে, এই তিন প্রকারের জাস্টিসের কথা বলা হয়েছে, ন্যায় বিচারের কথা বলা হয়েছে। লিবার্টি, স্বাধীনতা কয় প্রকার দিয়েছে দেখো, একটা হচ্ছে লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, থট মানে ভাবনা চিন্তা করা, এক্সপ্রেস করা, তারপর ব্রিফ, ফেথ অ্যান্ড ওরশিপ। ঠিক আছে, আর ইকুয়ালিটিও আমাদের প্রস্তাবনায় দেওয়া হয়েছে, সমানতা। এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্ট্যাটাস আর একটা হচ্ছে অপরচুনিটি। ঠিক আছে, নেক্সট, 2025 সালের ফেব্রুয়ারিতে কোন দেশ ওপেক প্লাসে যোগ দিয়েছে? ওপেক প্লাস বলতে কি আর ওপেক বলতে কি সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো কোন দেশ ফেব্রুয়ারিতে ওপেক প্লাসে যুক্ত দিয়েছে? উগান্ডা, ব্রাজিল, মিশর নাকি কেনিয়া? দেখো, ওপেক প্লাসে যোগ দিয়েছে ব্রাজিল। দেখো, একটা সংস্থা আছে ওপেক, যেটার সম্পূর্ণ নাম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্ট কান্ট্রি। ঠিক আছে, এটা স্থাপিত হয় 1960 সালে, আর হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা। ঠিক আছে, হেডকোয়ার্টার ভিয়েনা। আর এটা হচ্ছে এক্সপোর্ট কান্ট্রি, যারা তেল, পেট্রোলিয়াম এক দেশ থেকে অন্য দেশে এক্সপোর্ট করে, বিক্রি করে, তাদের কান্ট্রি, তাদের অর্গানাইজেশন হচ্ছে ওপেক। আর ওপেক প্লাস, ওপেক প্লাসটা হচ্ছে কি, যারা পেট্রোলিয়াম প্রডিউস করে। ঠিক আছে, প্রডিউসিং কান্ট্রি, যাদের কাছ থেকে পেট্রোল বার হয়, পেট্রোলিয়াম, ঠিক আছে, তাদের হচ্ছে ওপেক প্লাস। আর যারা এক্সপোর্ট করে তাদের হচ্ছে ওপেক। বোঝা গেছে? নেক্সট, গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্টের সময় কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক পাখির প্রজাতি রেকর্ড করা হয়েছে? সর্বাধিক সংখ্যক, গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্ট, এটা একটা রিসেন্টলি হয়েছে। তো কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক পাখির প্রজাতি পাওয়া গেছে? গুজরাট, আসাম, পশ্চিমবঙ্গ নাকি মধ্যপ্রদেশ? তো সব থেকে বেশি পাওয়া গেছে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, দেখো, 14ই থেকে 17ই ফেব্রুয়ারির মধ্যে হয়ে গেল একটি বার্ড কাউন্ট ইভেন্ট, যেখানে গোটা ভারত থেকে 1068টি পাখির প্রজাতি রেকর্ড করা হয়েছে, যার মধ্যে শীর্ষে বাংলা। পশ্চিমবঙ্গ থেকে মিলেছে 543টি পাখির প্রজাতি, যার মধ্যে দার্জিলিং থেকে মিলেছে 252টি প্রজাতির পাখি। ঠিক আছে, তো এইটুকু মনে রাখবে যে টোটাল পাওয়া গেছে 1068টা পাখির প্রজাতি, যার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে পাওয়া গেছে 543টা পাখির প্রজাতি। এখান থেকে একটা জিনিস নোট করো যে বার্ডম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? ঠিক আছে, বার্ডম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তার নাম হচ্ছে সালিম আলী। ঠিক আছে, নেক্সট, গুরুতর ফৌজদারি মামলায় সাক্ষীদের রক্ষা করার জন্য হরিয়ানা সরকার চালু করা প্রকল্পের নাম কি? দেখো, ফৌজদারি মামলা বলতে ক্রিমিনাল কেস, সেখানে যারা সাক্ষী বা উইটনেস হিসাবে কাজ করে তাদের তো একটা প্রোটেকশন দরকার। তাদের প্রোটেকশনের জন্য একটা প্রকল্প চালু করেছে হরিয়ানা সরকার। সেই প্রকল্পটার নাম কি? হরিয়ানা লিগ্যাল সেফটি ইনিশিয়েটিভ, নাকি হরিয়ানা জাস্টিস অ্যাসিউরেন্স স্কিম, নাকি হরিয়ানা উইটনেস প্রোটেকশন স্কিম, নাকি হরিয়ানা ক্রিমিনাল জাস্টিস স্কিম? তো এটার নাম হচ্ছে হরিয়ানা উইটনেস প্রোটেকশন স্কিম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 2025 সালের 14তম এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ শিরোপা কে জিতেছে 2025-এর? পঙ্কজ আডবাণী, ব্রিজেশ দামানি, আদিত্য মেহতা নাকি লাকি ভাতনানি? ঠিক আছে,
তো 2025 সালে 14তম এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ জিতেছে তোমার পঙ্কজ আডবাণী। কে জিতেছে? পঙ্কজ আডবাণী। নেক্সট, কোন রাজ্য সরকার আবেদনপত্রে একটি সরকারি ধর্ম বিকল্প হিসাবে বাথুইজমকে গ্রহণ করেছিল? আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা নাকি জম্মু কাশ্মীর? কি বলা হয়েছে? দেখো, ধর্মমতটার নাম হচ্ছে বাথুইজম, ঠিক আছে। তো রিসেন্টলি আসাম সরকার, আসামের জানো একটা হচ্ছে জনজাতি হচ্ছে বোডো জনজাতি, তো তারা কি চাইছে যে আসামটাকে ভেঙে আরো একটা নতুন জায়গা তৈরি করতে, যার নাম রাখা বলছে বোডোল্যান্ড। তো আসাম সরকার কি করেছে, যে এই যে যারা বোডো ট্রাইব রয়েছে তাদের যে ধর্ম বাথুইজম, ঠিক আছে, সেটাকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছে। বলেছে যে যখনই তারা কোনো ফর্ম ফিল আপ করবে সেখানে বাথুইজম বলে একটা আলাদা রিলিজিয়ান থাকবে। আমরা যখন ফর্ম ফিল আপ করি সরকারি চাকরি, সেখানে থাকবে হিন্দু, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, ঠিক আছে, এরকম ভাবে থাকে। তো সেখানে কি রাখা হবে? বাথুইজম রাখা হবে, ঠিক আছে। নেক্সট, ভারত টেক ট্রায়াম্ফ প্রোগ্রাম কোন প্রতিষ্ঠান দ্বারা সংগঠিত হয়েছে? টেক ট্রায়াম্ফ প্রোগ্রাম নীতি আয়োগ নাকি ইন্টারেক্টিভ এন্টারটেনমেন্ট অ্যান্ড ইনোভেশনাল কাউন্সিল নাকি ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার নাকি দক্ষতা ইউনিয়ন এবং উদ্যোক্তা মন্ত্রণালয়? তো টেক প্রাইম প্রোগ্রাম করার মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের যে গেমিং রয়েছে, অনলাইন গেমিং, ঠিক আছে, সেই গেমিং এর প্রতিভাকে বা ট্যালেন্টকে বিশ্বব্যাপী দেখানো, ঠিক আছে। তো এটা করেছে তোমার ইন্টারেক্টিভ এন্টারটেনমেন্ট অ্যান্ড ইনোভেশন কাউন্সিল, ঠিক আছে। নেক্সট, ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট, ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট সামিট 2025 কোন মন্ত্রণালয়ের উদ্যোগে হবে? মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং নাকি মিনিস্ট্রি অফ কালচার? তো এটা হচ্ছে তোমার মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, যেটার মন্ত্রী হচ্ছে অশ্বিনী বৈষ্ণব, ঠিক আছে। নেক্সট, ভারতের কোন রাজ্য গ্লোবাল ইনভেস্টার সামিটের আয়োজন করবে? গ্লোবাল ইনভেস্টার সামিট 2025 কোন রাজ্য? রাজস্থান নাকি মধ্যপ্রদেশ নাকি গুজরাট নাকি কর্ণাটক? তো এটা করছে তোমার মধ্যপ্রদেশ। এটা হচ্ছে 8 নাম্বার সামিট ভারতের, ঠিক আছে। নেক্সট, সম্প্রতি মারা যাওয়া মায়াধর রাউত কোন ডান্সের সাথে যুক্ত? ওড়িশি, কত্থক, মণিপুরি নাকি বিহু? কি নাম বলছে? মায়াধর রাউত, তিনি কোন ডান্সের সাথে যুক্ত ছিলেন? ওড়িশি। দেখো, ওড়িশি ডান্স হচ্ছে তোমার উড়িষ্যার একটা ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে। কোথাকার? ক্লাসিক্যাল ডান্স অফ ওড়িশা, ঠিক আছে, উড়িষ্যার ক্লাসিক্যাল ডান্স। তো এই ক্লাসিক্যাল ডান্স ওড়িশি, এটার কয়েকটা তথ্য গুরুত্বপূর্ণ, যেমন এটার প্রথম প্রমাণ, ফার্স্ট প্রমাণ কোথায় পাওয়া গেছে? উদয়গিরির গুহা, উদয়গিরির গুহাতে পাওয়া গেছে প্রথম প্রমাণ। যদি বলা হয় এই ডান্সটার মেন পার্ট কোনটা, কিসের জন্য ফেমাস, সেটা হচ্ছে ত্রিভঙ্গ মুদ্রা, ঠিক আছে। আর কয়েকটা বিখ্যাত ডান্সার, যেমন একটা হচ্ছে কেলুচরণ মহাপাত্র, ঠিক আছে। আর হচ্ছে তোমার সোনাল মান সিং, তিন নাম্বার হচ্ছে সংযুক্তা পানিগ্রাহী, আর একটা হচ্ছে তোমার চার্লস ফেব্রি, ঠিক আছে। তো এই নামগুলো হচ্ছে ওড়িশি ডান্সের সাথে খুব গুরুত্বপূর্ণ। এবং মায়াধর রাউত, তিনিও খুব গুরুত্বপূর্ণ নাম। অনেক জায়গায় তাকে বলা হয় ফাদার অফ ওড়িশি ডান্স। কি বলা হয়? ফাদার অফ ওড়িশি ডান্স। নেক্সট, হেরাত উৎসব পালিত হয় কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে? হেরাত, লক্ষদ্বীপ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর নাকি হিমাচল প্রদেশ? তো হেরাত উৎসবটা পালিত হয় জম্মু ও কাশ্মীরে। আমরা যেটাকে বলি মহাশিবরাত্রি, জম্মু কাশ্মীরে সেটাকেই বলা হয় হেরাত, ঠিক আছে। এরপর কয়েকটা ফেব্রুয়ারির যে ডেজ গুলো গুরুত্বপূর্ণ। 1 ফেব্রুয়ারি
ইউনিয়ন বাজেট। 2 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডেজ। 2 ফেব্রুয়ারি থেকে 2 থেকে 8 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট উইক। 3 ফেব্রুয়ারি ছিল বসন্ত পঞ্চমী। 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে। 6 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল ডে অফ জিরো টলারেন্স ফর ফিমেল জেনেটিয়াল মিউটিলেশন। 7 ফেব্রুয়ারি হচ্ছে সুরজকুন্ড কার্ফট মেলা। 10 ফেব্রুয়ারি হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ অ্যারাবিয়ান লিপার্ড, ওয়ার্ল্ড পালসেস ডে, ইন্টারন্যাশনাল এপিলেপসি ডে। ঠিক আছে। 11 ফেব্রুয়ারি হচ্ছে অ্যান্টি স্মাগলিং ডে। আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন অ্যান্ড গার্লস ইন সায়েন্স। ঠিক আছে। 12 ফেব্রুয়ারি কি মাঘ পূর্ণিমা, ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিভেনশন অফ ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট হোয়েন, এগুলো দরকার নয়। 13 ফেব্রুয়ারি হচ্ছে সরোজিনী নাইডুর বার্থডে, এবং এটা হচ্ছে কি ওমেন্স ডে, বা এটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ড রেডিও ডেও। ঠিক আছে। 15 ফেব্রুয়ারি হচ্ছে ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যান্সার ডে বা ওয়ার্ল্ড পাঙ্গোলিন ডে। 17 থেকে 27 এটা হচ্ছে তাজ মহোৎসব। 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে। 20 ফেব্রুয়ারি হচ্ছে তোমার অরুণাচল প্রদেশের স্থাপনা দিবস, ওয়ার্ল্ড অ্যানথ্রোপোলজি ডে, মিজোরাম ফাউন্ডেশন ডে, ওয়ার্ল্ড ডে অফ জাস্টিস। ঠিক আছে। 21 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, মাতৃভাষা দিবস বা ভাষা দিবস। 22 ফেব্রুয়ারি বিশ্ব ভাবনা দিবস। 23 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ডে। 24 ফেব্রুয়ারি সেন্ট্রাল এক্সারসাইজ ডে। 26 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি, যেটাকে জম্মু কাশ্মীরে হেরাত বলা হয়। ঠিক আছে। বা 26 ফেব্রুয়ারি বীর সাভারকার, বিনায়ক দামোদর সাভারকারের মৃত্যুবার্ষিকী। 27 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড এনজিও ডে। 28 ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে, রেয়ার ডিজিজ ডে, রমজান 28 ফেব্রুয়ারি। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, চলো টাটা।